এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুরের পুলিশ। এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, সামাজিক মাধ্যমে এস আলম গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপকে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা আখ্যা দিয়ে তো বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার উপর বেশ কিছুদিন নজরদারির পর গ্রেপ্তার করা হয়। অর্থঋণ আদালতে এস আলম গ্রুপের বিরুদ্ধে ১,৯৬৪ কোটি টাকার ঋণ খেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংকের জীবন বীমা কর্পোরেট শাখা। আদালত মামলাটি গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 7,43,00,000 শেয়ার হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ও ব্যবসায়ীদের কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছেন কর গোয়েন্দারা। ওই ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে আছে এস আলম গ্রুপ। চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের ব্যাংক হিসেবে 2,42,000 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। পৃথিবী সৃষ্টির পর, মানব সভ্যতা সৃষ্টির পর সবচেয়ে বড় ব্যাংকিং স্ক্যাম হয়েছে বাংলাদেশে। 9 তারিখে আমি প্রথম যে গ্রুপটার ব্যাংক সার্চ দিলাম। দিস ইজ দ্য ফার্স্ট ব্যাংক সার্চ ইন দিস রিপাবলিক আফটার 15th অগস্ট। সেটা হলো এস আলম গ্রুপ। আপনারা সবাই দেখেছেন, সব পত্রিকায় এসেছে। 2,42,000 কোটি টাকা 10টি কম্পিউটারে 7 জন অফিসার আমার 1 মাস যাবত এন্ট্রি দিয়ে শেষ করতে পারেন। তাহলে বুঝেন যে বিগত প্রায় 2 যুগ ধরে এই এস আলম গ্রুপ তারা কি পরিমাণ বাংলাদেশে দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচার করেছে, যে প্রায় 7-8 জন অফিসার 1 মাস ধরে তাদের এই দুর্নীতির হিসাব কম্পিউটারে লিখে শেষ করতে পারেনি। এবং বাংলাদেশের ব্যাংকগুলো, বিশেষ করে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক যে দেউলিয়া বা অর্থনৈতিক চাপের মুখে, এবং আমরা ব্যাংকে বারবার গিয়ে যে ফিরে আসতেছি, আমরা পরিমাণ মতো অর্থ চাইলেই যে এখন আমরা গ্রহণ করতে পারছি না, এর অন্যতম দায়ী হচ্ছে এস আলম গ্রুপ। এরা এই দীর্ঘ এতদিন ধরে শেখ হাসিনার প্রত্যক্ষ মদদেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে জয় বাংলা করে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে, এবং বাংলাদেশের ব্যাংক খাতগুলো থেকে লুটপাট, দুর্নীতি এবং অর্থ পাচার করে ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। তবে শেখ হাসিনার পতনের পর এই এস আলম গ্রুপের এমডি বা চেয়ারম্যান তো সে দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে গিয়ে অবস্থান নিলেও এবার ডক্টর ইউনূসের মামলায় এবং ডক্টর ইউনূসের অ্যাকশনেই এবার সিঙ্গাপুরেই ধরা পড়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার যে একেবারে হাতে নাতে ধরা পড়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই এস আলম গ্রুপের দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচার নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান তিনি এদেরকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং লুটপাটের চিত্র তুলে ধরেছেন। সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। পৃথিবীর দি বিগেস্ট ব্যাংকিং স্ক্যাম ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবী সৃষ্টির পর, মানব সভ্যতা সৃষ্টির পর সবচেয়ে বড় ব্যাংকিং স্ক্যাম হয়েছে বাংলাদেশে। 9 তারিখে আমি প্রথম যে গ্রুপটার ব্যাংক সার্চ দিলাম। দিস ইজ দ্য ফার্স্ট ব্যাংক সার্চ ইন দিস রিপাবলিক আফটার 15th অগস্ট। সেটা হলো এস আলম গ্রুপ। আপনারা সবাই দেখেছেন, সব পত্রিকায় এসেছে। 2,42,000 কোটি টাকা 10টি কম্পিউটারে 7 জন অফিসার আমার 1 মাস যাবত এন্ট্রি দিয়ে শেষ করতে পারেনি। বাবা হিসেবে আপনারা কি মনে করেন এই ছোট ছোট বাচ্চাদের রক্ত এমনিতেই ঝরেছে বাংলার মাটিতে? আপনারা কি মনে করেন আকসুমাইট রাজার যে বড় বড় হস্তি আমাদের দেশে ছিল না? আজকে যে পৃথিবীর দি বিগেস্ট ব্যাংকিং স্ক্যাম ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবী সৃষ্টির পর, মানব সভ্যতা সৃষ্টির পর সবচেয়ে বড় ব্যাংকিং স্ক্যাম হয়েছে বাংলাদেশে। 5 তারিখে বিপ্লবের পরে আমি তখন করাঞ্চল 15 কর কমিশনার, আমি তখন সিআইসিতে জয়েন করিনি। 9 তারিখে আমি প্রথম যে গ্রুপটার ব্যাংক সার্চ দিলাম। দিস ইজ দ্য ফার্স্ট ব্যাংক সার্চ ইন দিস রিপাবলিক আফটার 15th অগস্ট। সেটা হলো এস আলম গ্রুপ। আপনারা সবাই দেখেছেন, সব পত্রিকায় এসেছে।
2,42,000 কোটি টাকা 10টি কম্পিউটারে 7 জন অফিসার আমার 1 মাস যাবৎ এন্ট্রি দিয়ে শেষ করতে পারেনি। 36,000 কোটি টাকা 30শে জুন ব্যাংকে স্থিতি ছিল 5 ইয়ার্সের। 6,781 কোটি টাকা ব্যাংক সুদ পেয়েছে। অধিকাংশই শো করা নেই, আমরা কাজ করছি এখন। এত বড় কাজ কখন শেষ হবে আমরা জানি না। কথাটা বললাম এই জন্য যে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা দ্রুত শেষ করতে পারবো। আর যদি আপনারা লিটিগেশন করেন, আমি আইন বলবো না, আপনাদের এমডিদেরকে আমি ডেকেছিলাম, শীর্ষস্থানীয় 7 জন এমডিকে আমার রুমে ডেকেছিলাম, আমি তাদেরকে শোকজ করেছি, তারা লিখিতভাবে সবিনয়ে বলেছে ভুল হয়েছে। কি ভুল হয়েছে তাও আপনাদের বলবো। অনেকে সাসপেন্ড করেছে, আমি বলছি না, আপনি সাসপেন্ড করেন না, তাদেরকে সুযোগ দেন, তারা যেন রেকটিফাই হয়ে সুন্দর করে রিপোর্ট দেয়। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজগুলো দ্রুত উঠাতে পারবো। আর যদি লিটিগেশনটা করেন, অর্থাৎ যদি বিলম্ব করেন, তাহলে আমাদের কাজটা বিলম্বিত হবে। আমাদের কাজটা বিলম্বিত হলে রাষ্ট্রের কাজটা বিলম্বিত হবে। রাষ্ট্রের এই বিলম্ব যদি গিয়ে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে গিয়ে পড়ে, তখন এই অলিগারকরা পলিটিক্যাল নেতৃত্বের সাথে আতাত করে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি গ্রাউন্ড রিয়েলিটি এবং ক্রুশিয়াল কথাগুলো বলছি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিজি হিসেবে বলছি আমার কাছে আমি সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর সাথে একত্রে কাজ করি। এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি সবার সাথে আমার একটা রিলেশন আছে। আমরা 8টা গোয়েন্দা সংস্থা একত্রে কাজ করি। কেন্দ্রীয় গোয়েন্দা যেটা টাস্কফোর্স স্টার ইনিশিয়েটিভ, স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ, যেটা ইউএনের চার্টার, সেই ইনিশিয়েটিভের আওতায় যে আপনার যে আন্তঃসংস্থা টাস্কফোর্স যেটা হয়েছে, তারও আমি অপারেটিং মেম্বার। সুতরাং সমস্ত তথ্য, শুধু দেশি নয় বিদেশি তথ্য আমাদের হাতে আছে। তা আপনারা যদি আমাদেরকে হেল্প করেন আমরা কাজটা সুন্দর করে করতে পারবো। রাষ্ট্রের উপকার হবে, আপনার উপকার হবে। আপনার কাছে এখন দৃশ্যমান নয় যে উপকারটা কি হবে, কিন্তু হ্যাঁ হবে। যদি আমরা ডিসেম্বর টাইম বাউন্ড, আমরা আপাতত ধরে নিচ্ছি যে সাউন্ড শোনা যাচ্ছে, সাউন্ডস গোজ এট এ ডিস্টেন্স, যে হয়তোবা ডিসেম্বরের মধ্যে আবার একটা নির্বাচনী ডামাডোল বাজবে, অমুকে চাঁদা দিবে তমুককে, অমুকে চাঁদা দিবে তমুককে, তার সাথে তার কথা হবে, রাতের আধারে মিলমিশ হবে, তারপরে তারা ক্ষমতায় আসবে, তারপরে তারা চলে যাবে, আবার নেগোশিয়েট হয়ে 111-এ যেভাবে আমি 111-এও আমি এই একজন যোদ্ধা ছিলাম। এই দুর্নীতি দূর করার জন্য, অলিগারদের ধরার জন্য আমি টাস্কফোর্সের একটা টিমের সাথে কাজ করেছি, হয়তো দেশব্যাপী কাজ করছি। সেখানে ব্যর্থ হয়েছি আমরা, কারণ আমাদের বন্ধু পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রের হস্তক্ষেপের কারণে আমরা তখন পারিনি। গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে তদন্তে নেমেছে এনবিআর এর কেন্দ্রীয় কর গোয়েন্দা সেল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ও ব্যবসায়ীদের কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছেন কর গোয়েন্দারা। ওই ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে আছে এস আলম গ্রুপ। চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলমের ব্যাংক হিসেবে 2,42,000 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। এনবিআর এর 7 কর্মকর্তা গত 1 মাসে 10টি কম্পিউটার ব্যবহার করে এস আলমের ওই লেনদেনের তথ্য চূড়ান্ত করতে পারেনি। এই তথ্যটি এনবিআর এর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের মানি লন্ডারিং ও কর ফাঁকি রোধে পারস্পরিক সহযোগিতা শীর্ষ কর্মশালায় উন্মোচিত হয়। এনবিআর এর সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান, গত বছরের 30 জুন এস আলমের ব্যাংক হিসাবে স্থিতি ছিল 36,000 কোটি টাকা, যার বিপরীতে সুদ পাওয়া ছিল 6,781 কোটি টাকা। এসব অর্থের বেশিরভাগই আয়কর নথিতে প্রতিফলিত হয়নি। এ সময় ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে সিআইসির মহাপরিচালক বলেন, এখন এনবিআর এই বিষয়ে কাজ করছে এবং সন্দেহভাজন কর ফাঁকিবাজদের তথ্য দ্রুত সরবরাহ করতে বলেন। চট্টগ্রাম অর্থঋণ আদালতে এস আলম গ্রুপের বিরুদ্ধে 1,964 কোটি টাকার ঋণখেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংকের জীবন বীমা কর্পোরেট শাখা। আদালত মামলাটি গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 7,43,00,000 শেয়ার হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন। রোববার সকালে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলায় এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের 1,964 কোটি টাকা ঋণখেলাপির দায়ে সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই আব্দুস সামাদ লাবু সহ 10 জনকে আসামি করা হয়েছে। জনতা ব্যাংকের জীবন বীমা শাখা থেকে এস আলম গ্রুপের মোট ঋণের পরিমাণ 8,216 কোটি টাকা, যা এ শাখার মোট ঋণের 90%। ঋণ প্রদানের সময় যথাযথ নিয়ম পরিপালন করা হয়েছিল কিনা
তা খতিয়ে দেখতে দুদককে নির্দেশনাও দিয়েছেন আদালত। ঋণ আদায়ে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের নামে থাকা সব সম্পত্তি পর্যায়ক্রমে নিলামে তোলা হবে বলেও জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তারা। সাইফুল আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলি করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু, ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন। এই এস আলম গ্রুপ সহ বসুন্ধরা গ্রুপ সহ বেক্সিমকো গ্রুপ, বাংলাদেশের যত প্রভাবশালী বড় বড় গ্রুপ রয়েছে বা ইন্ডাস্ট্রি রয়েছে, তো এই সমস্ত গ্রুপগুলো এরা কিন্তু এই দীর্ঘ প্রায় 1.5-2 দশক ধরে শেখ হাসিনার কেউ প্রত্যক্ষ মদদে কেউ পরোক্ষ মদদে এরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বাংলাদেশের অর্থনীতি থেকে, বাংলাদেশের ব্যাংক খাত থেকে দুর্নীতি করেছে, লুটপাট করেছে এবং বিদেশে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারা অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে এখন ধ্বংস করে দিয়েছে। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এতটাই বিপদে এবং ঋণগ্রস্ত যে দেখা গেছে যে আমরা যারা ব্যাংকে লেনদেন করি তারা আমাদের যে প্রয়োজন অনুযায়ী যে অর্থটা সেটা আমরা ব্যাংকে গেলে বা এটিএমে গেলে আমরা সেটা গ্রহণ করতে পারি না। এমনকি অনেক সময় দেখা যায় যে এটিএমে গিয়ে 2-1 হাজার টাকা তাও আমরা গ্রহণ করতে পারি না। খালি এটিএমে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের পক্ষ থেকে লিমিট করে দিয়েছে। যেখানে আগে একেবারে সর্বনিম্ন একটা লিমিট ছিল 50,000 টাকা, সেখানে বর্তমানে লিমিট করা 25,000 টাকা মাত্র, তাও গিয়ে 10 বার গিয়ে একবার পাওয়া যাচ্ছে। তাহলে কি পরিমাণ লুটপাট এবং দুর্নীতি এবং অর্থ পাচার এরা এতদিন ধরে করেছে বুঝেন। যে বাংলাদেশের ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ প্রায় 7-8-10টা প্রায় ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোকে এরা এই শেখ হাসিনার ক্ষমতার প্রভাবের মাধ্যমে, শেখ হাসিনাকে মানে তার সহযোগিতায় এই ব্যাংকগুলো তারা প্রথমে দখল করেছে, তাদের দখলে নিয়েছে। তাদের দখলে নিয়ে এরপর ধীরে ধীরে তারা এই সমস্ত ব্যাংক খাত থেকে বিভিন্নভাবে ঋণের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে তারা অর্থগুলো কেউ দুর্নীতির মাধ্যমে নিয়েছে, কেউ লুটপাট করে নিয়েছে, কেউ দেশ থেকে অর্থগুলো বিদেশে পাচার করে দিয়েছে। এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিকে তারা একেবারে এখন ধ্বংস করে ঋণে জর্জরিত করে রেখে এরপর তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা দেশ ছেড়ে এই অবস্থা করেই মূলত পালাইছে। আর এখন সে রাতে রাতে দিনে দিনে সে ফেসবুকে এসে লাইভে এসে সে বলতেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি খারাপ, কি খালি হয়ে গেছে, মানুষ টাকা পায় না ব্যাংকে, এই সেই। মানে এতদিন চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, লুটপাট করছে, সে তার মদদেই এতদিন ধরে বাংলাদেশের অর্থনীতিকে এই ধ্বংসের মুখে নিয়ে আসা হয়েছে। আর আজকে সেই আরেক দেশে গিয়ে বর্তমান সরকারকে দায়ী করতেছে একেবারে বোকা চৌধুরীর মতো। অথচ এদের কারণেই এরা এতদিন ধরে যা করেছে সে কারণেই তো বাংলাদেশ এখন ঋণে জর্জরিত, সে কারণেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভয়াবহ। এতদিন এই বিষয়টা কিন্তু তারা কোনোভাবে প্রকাশ করতে দেয়নি। তারা মিডিয়া জগৎকে, তারা অফিসারদেরকে প্রশাসনিকভাবে মানে সর্বস্তর থেকে এগুলোকে তারা চাপিয়ে গোপন রেখেছে। আমাদের প্রশ্ন তো এতদিন ধরে আমরা তো এইসব কিছু শুনি নাই, শুনবো কিভাবে? এই শেখ হাসিনা এবং তার দোসররা তারা তো এতদিন ধরে এগুলো প্রকাশই করতে দেয়নি, তারা এগুলো চাপিয়ে রেখেছে। যে কারণে আমরা বাংলাদেশের জনগণ এই দীর্ঘ 15 বছর ধরে এরকম কোনো কিছুই আমরা শুনিনি। কেউ যদি কোনো কিছু বলতো তখন তাকে গুম করে নিয়ে খুন করে ফেলতো শেখ হাসিনা। দেখেন না কিছুদিন আগে তার 32 নাম্বার তার বাপের বাড়িতে, সেখানেও নিচে মানে তার এত পরিমাণ জায়গা তার আয়না ঘরে লাগে, এই পরিমাণ মানুষকে সে গুম করেছে যে তার বাপের বাড়িতেও সেখানেও 5 তলার একটা আয়না ঘর তার তৈরি করতে হয়েছে। এবং সে কারণেই আজকে না টিকলো তার বাপের বাড়ি, আর না টিকলো তার আয়নাঘর, আর না টিকলো তার ক্ষমতা। সুতরাং জুলুম করে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না। টিকে থাকা যায় সীমিত সময়ের জন্য, কিন্তু স্থায়ীভাবে সম্ভব না এবং স্থায়ীভাবে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়, যেটা এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে। এখন তারা মানে
মানে আসমানে গিয়ে, তারা এখন আরেক গ্রহে গিয়ে, চাঁদের দেশে গিয়ে তারা হরতাল দিচ্ছে। চাঁদের দেশে বাগানে, হ্যাঁ, বিভিন্ন ফাঁকা মাঠে, সে সমস্ত জায়গায় চোরের মতো গিয়ে তারপরে তারা হরতাল দিতেছে, বিভিন্ন তাদের কর্মসূচি দিতেছে। এটাই হওয়ার ছিল এবং এটা বাংলাদেশের মানুষ আগে থেকে আশঙ্কা করেছিল। তো যাই হোক, এখন বাংলাদেশের মানুষ এটাই চায় যে এই এস আলম গ্রুপ সহ যেই সমস্ত দুর্নীতিবাজ লুটপাটকারীরা এতদিন ধরে বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের জনগণের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এদেরকে গ্রেফতার করে দেশে একেবারে মানে যথোপযুক্ত বিচারের মুখোমুখি যেন করা হয়, এটাই বাংলাদেশের জনগণের দাবি। আপনিও এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।